আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফাবলিহা বুশরা এবং আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু বাংলাদেশের। ব্যাটিং নিয়ে উৎকণ্ঠা থাকলেও ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য টাইগারদের। টাঙ্গাইলের পাহাড় কাঞ্চনপুর বিমান ঘাঁটি এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের নামে নামকরণ। মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইটের নেতৃত্বের প্রতি সম্মাননা। এবং নরসিংদীতে পোশাক ব্যবসায়ীর গরুর খামারে বিনিয়োগ। কোরবানি ঘিরে বাণিজ্য শুরু হলেও লক্ষ্য মাংসের আন্তর্জাতিক বাজার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। মাহমুদুল্লাহ রিয়াদের ফিনিশিংয়ে জয় দিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। ডি গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে 2 উইকেটের জয় পেয়েছে টিম টাইগার্স। মোস্তাফিজ এবং ম্যাচ সেরা রিশাদ সমান 3 উইকেটে নিয়ে লঙ্কানদের 124 রানে আটকে দেন। তবে টপ এবং লোয়ার অর্ডারের নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সহজ জয়কে কঠিন করে তোলেন টাইগার ব্যাটাররা। আদিল আহমেদ শান জানাচ্ছেন। বিশ্বকাপের আরও খবর থাকছে নিও কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেটে। বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ উদ্বোধন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বীর মুক্তিযোদ্ধা বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের পরিবারের সদস্যদের সাথে নিয়ে বিমান বাহিনী প্রধান টাঙ্গাইলের পাহাড় কাঞ্চনপুর বিমান ঘাঁটির নতুন নামকরণ করেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম 1982 সাল থেকে 1987 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন। সুলতান মাহমুদ বিমান বাহিনী প্রধান থাকার সময়ে টাঙ্গাইলে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুর স্থাপিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের নাম পরিবর্তনের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে আসেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বিমান বাহিনী প্রধানকে প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের বীরত্ব গাথা ও অবদানের জন্য বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের নতুন নামকরণ অনুষ্ঠানের মূল আয়োজনে সুলতান মাহমুদের ভাই ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন ও সুলতান মাহমুদের ভাতিজা আদনান মাহমুদকে সাথে নিয়ে মূল আয়োজনে আসেন বিমান বাহিনী প্রধান। জহিরুদ্দিন মাহমুদ মামুন, আদনান মাহমুদ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ এর নামফলক উন্মোচন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এই বিমান ঘাঁটির সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক বিমান বাহিনী প্রধান বীর উত্তম সুলতান মাহমুদের অবদানের কথা তুলে ধরেন। জানা দিতে পারছি যে আমরা কিছুটা করতে পেরেছি। জানতে পারবেন না, ভবিষ্যতে যারা কমান্ডার আসবে তারা অনুপ্রাণিত হবে এই ধরনের দেশ বানানো, এটারই একটা পরিপ্রকাশ। মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ বিমান বাহিনী গঠনে এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের
অবদান চিরকৃতজ্ঞতায় বাঙালি জাতি স্মরণ করবে বলেও বলেন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, টাঙ্গাইল। যাদের অসীম সাহসিকতায় আমরা পেয়েছি স্বাধীনতা, তাদের অন্যতম বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পদক পেয়েছেন নির্ভীক এই যোদ্ধা। মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর কথা জানাচ্ছেন শাকের আদনান। 1944 সালের 3রা মে ফেনীতে জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ। তার বাবার নাম নুরুল হুদা এবং মায়ের নাম আঙ্কুরুন্নেসা। মুক্তিযুদ্ধে সুলতান মাহমুদের পুরো পরিবার অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য 1972 সালে তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ও বিমান বাহিনী প্রধান হিসেবে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী গড়ে তোলা এবং দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে 2018 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি। সুলতান মাহমুদের স্ত্রীর নাম ফেরদৌসারা মাহমুদ। তাদের এক মেয়ে ও এক ছেলে। সুলতান মাহমুদ 1962-র 1 জুলাই বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে প্রথমে 2 নম্বর সেক্টর ও পরবর্তীতে 1 নম্বর সেক্টরে অপারেশন কমান্ডার হিসেবে গেরিলা বাহিনীকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি চট্টগ্রামের মদুনাঘাট পাওয়ার স্টেশন সফলভাবে ধ্বংস করেন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হন। 71-এর 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাঁটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। 9 জন পাইলট, 67 জন টেকনিশিয়ান, একটি অ্যালোয়েড 3 হেলিকপ্টার, একটি অটার ও একটি DC-3 ডেকোটা উড়োজাহাজ নিয়ে যার যাত্রা শুরু, প্রশিক্ষণ চলে 2 মাস। কিলো ফ্লাইটের নেতৃত্ব দিয়েছিলেন সুলতান মাহমুদ। 1971 সালের 3রা ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে প্রথম অভিযানে ভারতের কৈলাসহর বিমানঘাঁটি থেকে মাঝরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে একটি এলোয়েড হেলিকপ্টার। পাকিস্তানি বাহিনীর মনোবল ভাঙতে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন সুলতান মাহমুদ। স্বাধীনতার পর 1981 সালের 23 জুলাই থেকে 1987 সালের 22 জুলাই পর্যন্ত সুলতান মাহমুদ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। নরসিংদী জেলার পলাশে তৈরি পোশাক ব্যবসায়ী ইসাদ চৌধুরী বিনিয়োগ করেছেন গরুর খামারে। সম্পূর্ণ আধুনিক ব্যবস্থাপনার গরুর খামারটিতে কোরবানিকে ঘিরে বাণিজ্য শুরু হলেও উদ্যোক্তার লক্ষ্য মাংসের আন্তর্জাতিক বাজার ধরা। বিস্তারিত শেখ সিরাজের রিপোর্টে। গত 1 দশক ধরে প্রাণী সম্পদ খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ছে এই খাতে শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়ীদের বিনিয়োগও। নরসিংদীর পলাশ উপজেলার ভেরিন্দা গ্রামে তৈরি পোশাক ব্যবসায়ী ইসাদ চৌধুরী সুপরিকল্পিত উদ্যোগে বিনিয়োগ করেছেন গরুর খামারে। প্রাণী সম্পদ লালন পালনে স্বাস্থ্যগত বিধিমালা কঠোরভাবে অনুসরণ করায় খামারের শুরুর 3 বছরেই সাফল্য পেয়েছেন এই উদ্যোক্তা। রোগ জীবাণুর প্রোটেকশনের জন্য যা যা করা দরকার আমি সবই করি। হাইজিনিকটাও খুব ভালোভাবে মেনটেন করি, রোগ প্রতিরোধটা বেশি ভালো থাকে। চলমান বৈশ্বিক সংকট এবং প্রাণী খাদ্যের লাগামহীন দামের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে খামার ব্যবস্থাপনায়। সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন ইসাদ চৌধুরী। 4 বছরে যদি একটা প্রোডাক্ট 35 থেকে 38% বৃদ্ধি হয়, এটা তো মানে কন্ট্রোলের বাইরে। ঘাসের যোগানটা আমার সবচেয়ে বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার দানাদার খাবারটা কম লাগছে? অনেক কম লাগছে। কাঁচা ঘাস খাচ্ছে, গরুর কোয়ালিটিও ভালো হচ্ছে, মিট কোয়ালিটি খুবই ভালো। সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হওয়াই এখন এই খামারের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে মিট এক্সপোর্টের চিন্তা ভাবনা রাখবো, পাশাপাশি মিল্কের এক প্রোডাকশন যেন বৃদ্ধি হয় ওইদিকে একটা ব্যবস্থা রাখবো। দই এবং বিভিন্ন আইটেম তৈরি করার আমার ইচ্ছা আছে। আসন্ন ঈদুল আজহার কোরবানির জন্যে পশু সম্পদ অধিদপ্তরের হিসেব অনুযায়ী এবছর 1,30,00,000 মতো গরু প্রস্তুত করা। এই বিশাল বাজারটা কৃষির প্রচলিত অন্যান্য বিষয়ের সাথে তরুণ প্রজন্ম যুক্ত হয়ে সম্প্রসারিত হয়েছে। হাম্বা ফার্ম তেমনই একটি। ইসাদ চৌধুরী এই ফার্মে একেবারে আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, খাদ্য খরচ কমিয়ে আনা এবং জৈব নিরাপত্তা এটাকে শতভাগ নিশ্চিত করে খামারটি করেছে, যেটি
আগামী এবং আগামীর অনেক তরুণ উদ্যোক্তাদের জন্য একটা অনুকরণীয় দিক হতে পারে। সব কিছু মিলিয়ে বারবার যেটা বলছে, খাদ্য খরচকে যে কোনো মূল্যে কমিয়ে আনতে হবে। নরসিংদীর পলাশের হাম্বা ফার্ম থেকে শাইখ সিরাজ। এবারে আই স্পোর্টস। টি-20 বিশ্বকাপকে ঘিরে আরও তথ্য জানাতে নিউজরুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন রিয়াজ ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রিয়াজ, টি-20 বিশ্বকাপের আর কি কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। ধন্যবাদ রাহুল। আজকে প্যাভিলিয়নে আমার কাছে রয়েছে বাংলাদেশের খবর। বাংলাদেশের, আপনি জানেন যে বাংলাদেশ সকালে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে জিতে কিন্তু তারা অনেকটাই উজ্জীবিত রয়েছে, কারণ বাংলাদেশের পরবর্তী 3টি ম্যাচ রয়েছে। সেই 3টি ম্যাচ যদি বাংলাদেশ অন্তত 2টি ম্যাচ জিততে পারে, সেই 3টি ম্যাচের মধ্যে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা এবং নেপাল, নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচ যদি 2টি ম্যাচ জিততে পারে সেখান থেকে, তাহলে বাংলাদেশ কিন্তু সুপার 8-এ সহজে যেতে পারবে। তাছাড়া আগামীকাল কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে ভারতের বিপক্ষে পাকিস্তানের। সেই ম্যাচকে ঘিরে কিন্তু দর্শক এর উত্তেজনা কিন্তু চরমে রয়েছে। যদিও আপনি জানেন যে পাকিস্তান কিন্তু তাদের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের সাথে হেরে গিয়েছে এবং অন্যদিকে আয়ারল্যান্ডের সাথে ভারত কিন্তু তাদের প্রথম ম্যাচ জিতেছে। এই জন্য কিন্তু আগামীকাল কিন্তু এই ম্যাচটা ঘিরে কিন্তু দর্শকদের বাড়তি উন্মাদনা থাকবে। তাছাড়া আপনাকে বিশ্বকাপের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু ছোট দলগুলো কিন্তু বড় চমক দেখাচ্ছে। আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্র, কানাডা এবং গতকাল আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে। তো এই সব মিলে এবার কিন্তু বিশ্বকাপ কিন্তু চমকপূর্ণ হচ্ছে এবং ছোট দল কিন্তু বড় চমক দেখাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে প্যাভিলিয়ন সবশেষ। চলে যাচ্ছি রাহুল এর কাছে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউ কেয়ার প্যাভিলিয়ন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রিয়াজ ইসলাম। আর এই দিয়ে শেষ করব আজকের আই স্পোর্টস। ফিরে যাচ্ছি নবনীতার কাছে। রাহুল, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। দেশে দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদানে লায়ন্স ক্লাবের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট বাংলাদেশের 37তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, সেবার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহযোগিতার হাত বাড়াতে লায়ন্স সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছে। দেশের মানুষের কল্যাণে লায়ন্স ক্লাবের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। বিনোদন কেন্দ্রের ওপর নতুন করে 15% ভ্যাট আরোপে দেশীয় পর্যটন শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হবে। ফি বেশি হওয়ায় প্রান্তিক পর্যায়ের অনেকে ট্যুর অপারেটর নিবন্ধন থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা ব্যক্ত করেছেন বেসরকারি পর্যটন উদ্যোক্তারা। তবে পর্যটন মন্ত্রী বলেছেন, প্রয়োজনে আইন সংশোধন করা হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গত 1 জুন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব এর দ্বিবার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয় কনসাস রিলায়েন্স ফোরাম। এর নতুন সভাপতি নির্বাচিত হন প্যানেল প্রধান মোহাম্মদ রাফিউজ্জামান। এক অনুষ্ঠানে 21 সদস্যের কমিটি পুরনো কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। পর্যটনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন টোয়াবের নতুন সভাপতি। কিন্তু এখন এই ব্যাটের কারণে সব টোটাল অ্যামাউন্টের উপর 50% আরোপ করার পর আবার আমরা টোর উপর ফ্যাক্টর 10% ইম্পোজ করি আমাদের প্রফিট মার্জিনে। 25% বেড়ে যাচ্ছে, ট্রাভেল কস্ট বেড়ে যাবে স্যার, ডোমেস্টিক ট্যুরিজম আর এগোবে না, তখন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আউটবাউন্ড ট্যুরিজমে অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি পর্যটন মন্ত্রী বলেন, পর্যটনের উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের 80% অবদান রয়েছে। বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। আমাদের উপরে সিকিউরিটির বিধানটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা রিলিভ করতে পারলে আমাদের জন্য আমি এই ব্যাপারে কনসার্ন যে জজ সেক্রেটারিকে বলবো আমার সাথে কথা বলবে, ঠিক আছে? আমি এটা দেখবো এবং আপনার সাথে আলোচনা করে কিভাবে এটা কমানো যায় বা কি করা লাগবে সেটা আমরা ব্যবস্থা করব। পর্যটন খাতে বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এ উপলক্ষে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের গণমাধ্যমগুলো বলছে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আধা সামরিক বাহিনী, এনএসজি কমান্ডো, ড্রোন এবং স্নাইপারদের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি শপথ অনুষ্ঠানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের তাদের হোটেল থেকে নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। এবার ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট নিয়ে ক্ষমতায় বসছে নরেন্দ্র মোদীর দল বিজেপি, আর বিরোধী দল হিসেবে থাকছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 50 জনেরও বেশি শিল্পীর গাওয়া 63টি মৌলিক গানের সংকলন এক নির্ঝরের গানের। শনিবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে উদযাপনের সত্য নামের প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন স্থপতি এনামুল করিম নির্ঝর। লাইলা নওশিনের রিপোর্ট। স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝর 1971-এর মহান মুক্তিযুদ্ধের 9 বছর আগে জন্ম বলে নিজের পরিচিতি দেন 9 বছরের বড় হিসেবে। বালক বয়সে প্রত্যক্ষ করেছেন 9 মাসব্যাপী মুক্তিযুদ্ধ। তাই তো দেশপ্রেমের তাড়না থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্যোগ নেন নিজের সাথে সবাইকে যুক্ত করে আমি থেকে আমরা হয়ে দেশের জন্য নতুন কিছু করার। সিএসআর ও আইএসআর প্রজেক্টের সহায়তায় স্থাপত্য, চলচ্চিত্র, সঙ্গীত ও অন্যান্য সৃজনশীল কার্যক্রম হাতে নেন তিনি। 63টি মৌলিক গানের সংকলন এক নির্ঝরের গান নির্মাণ করা হয়। দেশের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেমের অমোঘ বাণী উঠে আসে এই স্থপতির কণ্ঠে। নানানভাবে চেষ্টা করেছি দেখতে। আপনারা হয়তো জানেন যে একসময় মধ্যবিত্ত পাড়ায় কিভাবে আর্ট গ্যালারি হতে পারে সেটা চেষ্টা করেছি। থিম রেস্টুরেন্ট কি করে হতে পারে, লাইট অ্যান্ড সাউন্ড কি করে হতে পারে, বইমেলা কি করে একটু অন্যরকম হতে পারে, নানান রকম যতটুকু সম্ভব আমার পক্ষে মানে এটা বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে তাদেরকে অনুপ্রাণিত করে করার চেষ্টা করেছি। বেশিরভাগ থেকে ব্যর্থ হয়েছি, কিন্তু একটা আলাদা আনন্দ আছে যে চেষ্টা তো করেছি অন্ততপক্ষে। এনামুল করিম নির্ঝরের এমন উদ্যোগের প্রশংসা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। ও এতই আলাদা এবং ব্যতিক্রমী যে আমি তো বুঝি না, বুঝতে পারি না, বহু সময় লাগে ওকে বুঝতে। ও যখন ওর প্ল্যান গুলো বলে আমার মাথা ঘোরে, আমি ঠিক ধরতে পারি না যে কি ব্যাপার। অনুষ্ঠানে শিল্পীদের মৌলিক গানের নির্ধারিত অংশ পরিবেশন করা হয়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। কবি ও কথা সাহিত্যিক মনিরুজ্জামান বাদলের কাব্য, গল্প এবং প্রবন্ধ গ্রন্থের ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রগতি নাট্যমের উদ্যোগে জাতীয় জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কথা সাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীর, দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক জুন্নুর রাইন, অয়ন প্রকাশনের প্রকাশক মিঠু কবি সহ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পাহাড়ের প্রায় 30 হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে কাজু বাদাম ও কফি চাষ শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে কাজু বাদাম চাষে সাফল্য আসায় পাহাড়ি প্রত্যন্ত এলাকার কৃষকদের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। বিশ্ব সমুদ্র দিবস আজ। সমুদ্রের অবদান, আবেদন, প্রয়োজনীয়তা আর উপকারিতাকে স্বতন্ত্রভাবে বিশ্বের সবার সামনে তুলে ধরতে প্রতি বছর 8ই জুন পালন করা হয় বিশ্ব সমুদ্র দিবস।
বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রকে দূষণমুক্ত রাখার পাশাপাশি যথাযথ পদক্ষেপে বাস্তুতন্ত্র যেমন রক্ষা হবে, তেমনি উন্মুক্ত হবে সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনার দ্বার। সংবাদে সময় হলো আবারও বিরতির পর জানিয়ে ফিরব। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। জাল টাকা তৈরির সিন্ডিকেটের মূল হোতা লোকায়ত হোসেন জাকির সহ 4 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে 1.5 কোটি জাল টাকা সহ বিভিন্ন সরঞ্জাম। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, আটক জাকির 2012 সাল থেকে 6 বার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আগেও গ্রেফতার হলেও ছাড়া পেয়ে প্রতিবারই একই অপরাধে জড়িয়েছেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দীর্ঘ 25 বছর ধরে জাল টাকা তৈরির সাথে জড়িত জাকির প্রতি মাসে কর্মীদেরই বেতন দিতেন 3 লাখ টাকার বেশি। জালনোট সিন্ডিকেটের অন্যতম এই হোতা আসন্ন কোরবানি ঈদকে ঘিরে সক্রিয় হয়ে ওঠে। প্রায় 15 কোটি টাকা বাজারে ছাড়লেও প্রায় 2 কোটি নকল টাকা সহ ধরা পড়েন গোয়েন্দা পুলিশের হাতে। টাকা ছাড়াও ঈদে ভারতীয় মুদ্রা রুপিও নকল করত চক্রটি। আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব। আমার কাছে রেডি আছে 1.5 কোটি টাকার কাছাকাছি। ওনার কাছ থেকে আমি এই 200 টাকার একটা আর 500 টাকার একটা বান্ডিল নিয়েছিলাম, 7-8টা এমন চালাইছি। অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, প্রায় 1 বছর ধরে জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা করছে তারা। প্রযুক্তি ব্যবহার না করায় তার লোকেশন শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছিল। তাকে ট্র্যাক ডাউন করে 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 আমরা এদেরকে গ্রেপ্তার করলাম। আগে আমরা জানতাম 500 টাকা বা 1000 টাকার নোটকে জাল করা হয়, এই জন্য এখন মানুষরা 500 টাকা 1000 টাকার নোট নেওয়ার সময় নানাভাবে নাড়াচাড়া করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে, সেই জন্য তারা এখন 100 টাকার নোট এবং 200 টাকার নোটকেও তৈরি করা শুরু করছে, যেটা অত্যন্ত ভয়ানক। ডিবি কার্যালয়ে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, কোরবানির হাটগুলো ঘিরে আলাদা নজরদারি পরিচালনা করবে গোয়েন্দা পুলিশ। প্রত্যেকটা মার্কেটেই উচিত হবে এটা আসলে চিনার উপায়টা, এবং মেশিন দিয়ে তাকে আসলে চেক করে আসলে নিতে হবে, নতুবা এবং এরা যে কত কোটি টাকার মার্কেটে ছড়িয়েছে এটা আমরা জানা নেই। আমরা জিজ্ঞাসাবাদ করব, তাদের গ্রেপ্তার হয়েছে তার রিমান্ডের আমরা জিজ্ঞাসাবাদ করব। তবে আমি মনে করি প্রত্যেকটা গরুর হাটে যেন যে জাল টাকা নিরূপণের মেশিন যেন থাকে, একটু খেয়াল রাখতে হবে। যে কোনো অর্থ লেনদেনে জনসাধারণকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান ডিবি প্রধান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য প্ল্যান্ট স্থাপন কর্ণফুলী নদীর জন্য বড় হুমকি বলে মনে করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন মন্ত্রী। চট্টগ্রাম জেলা প্রশাসক ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, চট্টগ্রাম পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সহ অন্যরা। চট্টগ্রামে ভূমি সেবা সপ্তাহে প্রার্থীদের সেবা দেয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনের বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে ছাত্রলীগ কর্মী আশরাফুল রহমান ইজাজকে গুলি করে হত্যার ঘটনায় হাসান আল ফারাবি জয়কে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি জানান, ইজাজ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে শুক্রবার ভোরে নেত্রকোনা জেলার আটপাড়ার কুতুবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাটপাড়ার একটি ঝোপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়। সমাজের বিভিন্ন পর্যায়ে উদীয়মান, নবীন ও সম্ভাবনাময় 12 জন নারীকে যৌথভাবে সম্মানিত করেছে বিটিআই দ্য ডেইলি স্টার। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে তাদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন উন্নয়ন খাতে অবদানের জন্য শামসিন আহমেদ, প্রযুক্তি খাতে তাসফিয়া তাসবিন, স্থাপত্যবিদ্যায় নাজলি হোসেন, শিক্ষায় সাদিয়া জাফরিন। আয়োজনের প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এমআরএমএস ওবায়দুল মুক্তাদির চৌধুরী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক FR খান, বিটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা নালাকা হেতিয়ারাচ্চি। অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণী নারীদের সম্মাননা জানানোর মাধ্যমে এর ইতিবাচক প্রভাব পড়বে পুরো দেশে।
জ্যোতির্বিজ্ঞানকে জনপ্রিয় করতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী 5 জুলাই শুরু হচ্ছে অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2024। অলিম্পিয়াডের বাছাই পর্বে 14 থেকে 18 বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। চূড়ান্ত পর্বে নির্বাচিতদের নিয়ে আসন্ন 28তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড এবং 28তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের একাডেমিক বিষয়গুলো অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যৌথভাবে পরিচালনা করবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুরান ঢাকা সাংবাদিক ফোরাম। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতারা। এ সময় সংগঠনের সহসভাপতি গণকণ্ঠের মনিরুজ্জামান অপূর্বের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সংগঠনের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাফরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ সালেহীন। পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। ক্যান্সার সার্ভাইভার দিবস উপলক্ষে 5 জন সার্ভাইভারকে সম্মাননা প্রদান করেছে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন CCCF। সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদের সম্মাননা দেয়া হয়। পরে ক্যান্সার লড়াকু ও পরিচর্যাকারীদের বয়ান শিরোনামে বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অভিনেত্রী মুনিরা ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির সহ অন্যরাও উপস্থিত ছিলেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 6টি ক্যাটাগরির খাত ও উপখাত ভিত্তিক 21টি শিল্প সেবা প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলরুমে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন 21টি শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন NPOর মহাপরিচালক মোহাম্মদ মেজবাউল আলমের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এবং FBCCI সভাপতি মাহবুবুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ। দেখছেন চ্যানেল সংবাদ। বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ BFDR এর উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন BFDR এর চেয়ারম্যান রাজনীতিবিদ ও লেখক মুনায়েম সরকার। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হামিদুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন BFDR এর মহাপরিচালক টিপু মুন্সি MP, জাতীয় অধ্যাপক ডাক্তার AK আজাদ খান সহ বিশিষ্টজনেরা। সভায় আধুনিক, উন্নত, টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহার এবং তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উৎপাদন, ফসল সুরক্ষা ব্যবস্থার পরিচালনার উপর গুরুত্ব আরোপ করা হয়। এবার খেলার খবর।